রহিম, আপনারা কেমন আছেন? আমার সকল নবাগত এসএসসি নবাগত শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি বলে দিচ্ছি, আমরা বাউবি বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না, আমরা শিক্ষার্থী প্রতিনিধি। কার প্রতিনিধি? আপনাদের প্রতিনিধি। আমাদের কাজ হচ্ছে যে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বাউবিতে 2025 সালে এসএসসি ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, সারা বাংলাদেশে 5,000-এর অধিক শিক্ষার্থী আবেদন করেছেন অংশগ্রহণ করার জন্য। সবাই অংশগ্রহণ করবেন এবং চট্টগ্রামে 521 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, কুমিল্লায় 663 জন, ঢাকায় 1863 জন প্লাস এই ধরনের একটা কিছু হবে। এরকম করে সারা বাংলাদেশে আমাদের 12টি আঞ্চলিক কেন্দ্রে প্রায় 5,000-এর উপরে শিক্ষার্থী কি করবেন? আবেদন করেছেন, অংশগ্রহণ করার জন্য আবেদন করেছেন, অংশগ্রহণ করবেন। সেই আমরা চাই এই 5,000 শিক্ষার্থী যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করুক। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন রইল, আপনারা যখন সামনের বার এই ভর্তি পরীক্ষার যে কার্যক্রম চালু করার জন্য আবেদন করার যে সুযোগটা দিবেন, তাদেরকে আপনারা ভর্তি পরীক্ষার উপরে একটি ভিডিও হলো আপনারা অন্ততপক্ষে ওয়েবসাইটে দিবেন, না হলে প্রতিটা স্টাডি সেন্টারকে বলবেন তাদেরকে ভর্তি পরীক্ষায় কিভাবে সে অংশগ্রহণ করবে সেই জিনিসটা জানানোর জন্য। কারণ এই দায়িত্ব আপনাদের, বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। আমরা বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক সংগঠন ডাক দিয়ে যাই, যে দায়িত্ব পালন করছি আপনাদের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সবকিছু জানিয়ে দেওয়ার জন্য যে দায়িত্ব পালন করছি, এটা আমরা শিক্ষার্থীদের জন্য করছি, করব এবং করে যাব ইনশাল্লাহ। আমরা মূল কথায় আসি, কিভাবে আপনি পরীক্ষা অংশগ্রহণ করলে পাশ করবেন। মূল কথায় আসি, প্রথম কথা হচ্ছে যে আপনাকে পরীক্ষা হলে যখন যাবেন তখন আপনাকে এই ধরনের একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এটা হচ্ছে যে আপনার প্রোফাইল প্রিন্ট, এখানে একটু করেন, এই যে এই জায়গা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে আপনার রোল নাম্বার। এটা কি নাম্বার? আপনার পরীক্ষার হলে এটা হচ্ছে যে আপনার রোল নাম্বার। এই রোল নাম্বারটা আপনি ভর্তি না হবে যখন, এটা আপনার জন্য রোল নাম্বার। এই নাম্বারকে বলা হয় অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, কিন্তু আপনার জন্য এটা হচ্ছে রোল নাম্বার। এই রোল নাম্বারটা আপনাকে অবশ্যই মনে থাকতে হবে এবং এই রোল নাম্বারটাই আপনাকে কি করবে? চিহ্নিত করবে। কি করবে? চিহ্নিত করবে। আপনি ব্যক্তিকে চিহ্নিত করবে এই রোল নাম্বার, রাইট? তারপরে গিয়ে এরপর আপনার নিচে থাকবে স্টাডি সেন্টারের নাম্বার। কি নাম্বার থাকবে? স্টাডি সেন্টার। স্টাডি সেন্টার মানে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, স্কুল এবং কলেজকে স্টাডি সেন্টার বলি। কি বলি? স্টাডি সেন্টার বলি। কিন্তু জেনারেলের শিক্ষার্থীরা ওরা স্কুল এবং কলেজ বলে, ঠিক আছে? তা আমাদের স্টাডি সেন্টার সবাই দেখবেন, সবার ফর্মে লেখা থাকবে স্টাডি সেন্টার কি। সেই স্টাডি সেন্টারটা আপনারা মনে রাখতে হবে। তারপরে আসবে যে পরীক্ষার সেন্টার। কি সেন্টার? যে ভেন্যুতে আপনারা পরীক্ষা দিবেন। যেমন আমরা চট্টগ্রামে পরীক্ষা দিবে সানোয়ারা উচ্চ বিদ্যালয়। কি নাম? সানোয়ারা উচ্চ বিদ্যালয়। সানোয়ারা উচ্চ বিদ্যালয়ে আপনারা পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার সেন্টারের নাম মনে রাখতে হবে। এই তিনটা জিনিস আমাদের কি করতে হবে? অবশ্যই মনে রাখতে হবে। 2 নম্বরে আসেন, এই যে পিছে আরেকটা স্লিপ আছে, এটা হচ্ছে যে পেমেন্ট স্লিপ। আপনি যে পরীক্ষার জন্য আবেদন করেছেন, এই আবেদন ফি হচ্ছে, আবেদনের স্লিপটা হচ্ছে এইটা। এই স্লিপটা থাকবে, শুধু এটা থাকলে হবে না, কারণ এটা দিয়ে অনেকে আবেদন করে এবং ওইটা 2টা কপি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছি? এবার এই জিনিসটা কেন কাজে লাগবে এর পরবর্তী, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ফোকাস করবেন। এটা হচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি পরীক্ষার একটা প্রশ্নের নমুনা। গতবারের প্রশ্ন, এটা গতবারের প্রশ্ন। এখানে কি কি লেখা আছে পড়েন তো একজন, কি কি লেখা আছে? এখানে লেখা আছে প্রথমে আবেদনকারীর নাম। আবেদনকারী কে? আপনারা নিজে আবেদনকারী। প্রথমে আপনারা অবশ্যই আবেদনকারীর নামটা সুন্দর করে লিখবেন। কি করবেন? সুন্দর করে আবেদনকারীর নাম বাংলায় অথবা ইংলিশে, হ্যাঁ, তবে ইংরেজিতে লিখতে পারলে ভালো, বাংলা লিখতে পারলেও সমস্যা নেই, তবে নামে যেন কোনো ভুল না হয়। এর পর আসছে ওই যে স্টাডি সেন্টার। আপনার ফর্মে লেখা আছে স্টাডি সেন্টার, আপনার প্রয়োজনে ইংলিশে ওই নামটা, ফর্মে যে নামটা লেখা আছে ইংলিশে লিখে দিবেন। যদি আপনারা বাংলায় হয়তো স্কুলের নাম সম্পূর্ণ না জানতে পারলো, ইংলিশে তো জানেন বা ইংলিশে তো লেখা থাকবে, সেটা লিখে দিবেন। তারপরে কি লেখা আছে? আপনার পিতার নাম। কার নাম? পিতার নাম অবশ্যই সবাই জানেন, ফর্মে লেখা আছে। ফর্মে পুরো ইংরেজিতে লেখেন আপনারা। এরপরে লেখা আছে উপ আঞ্চলিক কেন্দ্র। আপনাদের উপ আঞ্চলিক কেন্দ্র হবে চট্টগ্রাম, আঞ্চলিক কেন্দ্র চট্টগ্রাম, যেহেতু আপনারা চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের আন্ডারে, ঠিক আছে? উপ আঞ্চলিক কেন্দ্র এবং চট্টগ্রাম। এই যে এখানে আসছে ইউজার আইডি। ইউজার আইডি মানে এটা কি? আপনার রোল নাম্বার। কি নাম?
কি নাম্বার? অ্যাপ্লিকেশন আইডি। এই যে এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছেন, এই অ্যাপ্লিকেশন আইডিটা হচ্ছে যে ইউজার আইডি। হ্যাঁ, এই আইডিটা হচ্ছে আপনাকে চিহ্নিত করবে। কি করবে? চিহ্নিত করবে। আপনাকে পরীক্ষা হলে এই ধরনের একটা প্রশ্ন দিবে এবং সেটা পরীক্ষা শেষে আবার নিয়ে যাবে। পরীক্ষা শেষে নিয়ে যাবে। এইটার উপরে আপনাদেরকে সম্পূর্ণ উত্তর লিখতে হবে। কোনটার উপরে? এই প্রশ্নের পৃষ্ঠায় আপনাদেরকে সম্পূর্ণ উত্তর লিখতে হবে। কথা বুঝতে পারছি? এখন উত্তর লিখবেন। এখানে আপনার 10 নাম্বার 10 নাম্বার 5 নাম্বার করে প্রতিটা মান বন্টন করে আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন যে উত্তরগুলো আপনি সঠিকভাবে পারেন সেই উত্তরগুলো আগে সম্পূর্ণ লিখবেন। এর মধ্যে আরেকটা কথা আছে, আপনাদের পরীক্ষা চলাকালীন একটা হাজিরা খাতা আসবে। কি খাতা? হাজিরা খাতা আসবে। যদি হাজিরা খাতায় আসে, সেই হাজিরা খাতায় আপনাদের নাম এবং ওই যে ইউজার আইডিটা লিখতে হবে। এবং ওই হাজিরা খাতায় আপনাদের কি আসবে? আপনারা যে এই যে এখানে এই জিনিসটা নিয়ে গেছেন, এই যে ছবি সম্মিলিত একটা শীট আপনাদের সামনে আসবে। আপনি নিজের নাম দেখবেন, আপনার ছবি দেখবেন এবং সেই জায়গায় আপনি স্বাক্ষর করবেন। ঠিক আছে? একজনের জায়গায় আরেকজন স্বাক্ষর ভুলেও করা যাবে না। এবং আপনি যদি দেখেন যে আপনার হাজিরা খাতা আসে নাই, আপনার নাম আসে নাই, সেই ক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ কি করবেন? সেখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। সেখানকার সকল, আমি সারা বাংলাদেশের কথাই বলতেছি, তাৎক্ষণিক আপনি স্টাডি সেন্টারে, পরীক্ষা সেন্টারের কর্তৃপক্ষের সাথে কি করবেন? যোগাযোগ করবেন যে আমার নাম আসে নাই। তো আপনার কাছে যখন ফর্ম থাকবে, ভুল ত্রুটি হতেই পারে, ফর্ম থাকলে আপনার নাম না আসলেও তারা আলাদাভাবে কি করবে? আপনার নামটা লিখে নিবে। যদিও এই ধরনের ভুল হয় না, তারপরে যদি হয়ে যায় যে আমার নাম আসে নাই, মন খারাপ করে আপনি বাইরে যাবেন তা না। আপনাকে ওইখানে উপস্থিত থাকতে হবে, পরীক্ষা সম্পূর্ণ দিবেন। আপনার কাছে যদি এই ডকুমেন্ট থাকে, আপনি 100% পরীক্ষার অধিকার নিয়ে থাকতে পারবেন। এরপরে আসেন, আপনাকে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিশ্ব পরিচয় সব বিষয়ে পৃথকভাবে পাশ করার জন্য চেষ্টা করতে হবে। সব বিষয়ে পৃথকভাবে পাশ করতে হবে। শুধু আপনি বাংলা 25টা পাইছেন আপনি পাস না, আপনাকে সব বিষয়ে পৃথকভাবে কি করতে হবে? পাশ করতে হবে। সব বিষয়ে পৃথকভাবে পাশ করতে হবে। এই জন্য আপনাকে সব বিষয়ে ধারণা রাখতে হবে। যেমন আমরা তো বলেছি, যারা এখানে নিয়মিত আসছেন, নিয়মিত আমাদের শরণাপন্ন হয়ে আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে পরীক্ষার ব্যাপারে যে ধরনের কার্যক্রমগুলো আমাদের ম্যাডামরা করেছেন, এই যে আমরা যে পরিচর্যা করে আপনাদেরকে এই পর্যন্ত, সে আজকে 3-4 মাস, 6 মাস, 5 মাস ধরে আপনাদেরকে প্রতি শুক্রবার একটা সময় দিচ্ছি। এই সময়টা দেওয়া থেকে আপনাদের উপকার হয়েছে না অপকার হয়েছে? উপকার হয়েছে। আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশের যারা আসলে আবেদন করেছেন, তারা কিন্তু সত্যি পড়ালেখার মন মানসিকতা নিয়ে আবেদন করেছেন, পরীক্ষা দিবে দেখে আবেদন করেছেন। 2 নম্বর কথা হলে চেষ্টা করতে হবে বাসায় হাতের লেখাগুলা স্পষ্ট করার চেষ্টা করতে হবে। দেখেন এখানে কিছু কথা আছে, এখানে থাকবে কিছু এক কথায় উত্তর। কি থাকবে? এক কথায় উত্তর। যেমন 21-এর গান কবিতাটি কাদের স্মরণে লেখা হয়েছে? 21-এর গান, 21 মানে কি? ভাষা শহীদ না? কাদের জন্য লেখা হয়েছে? ভাষা শহীদদের জন্য লেখা হয়েছে। বা 21-এর যে আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলনের জন্য লেখা হয়েছে। সহজ কথা। তারপরে আছে বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? সবাই জানি। স্বরবর্ণ মানে কি? স্বর, সরিয়া, রস্যি, দীর্ঘি, এটাই তো স্বরবর্ণ। তারপরে লেখা আছে 2 বিঘা জমি কবিতাটি কার লেখা? আপনি পারেন না, লেখার দরকার নেই। আপনি পারেন না, লেখার দরকার নাই। উল্টাপাল্টা লেখার দরকার নেই। আপনি পারেন না, না পারলে আপনি লেখার দরকার আছে? লেখার দরকার নেই। তারপরে বাংলাদেশের জাতীয় কবির নাম কি? আমরা সবাই জানি, কাজী নজরুল ইসলাম। উনার নাম জানি, লিখবো। এরপরে শূন্যস্থান পূরণ আসেন। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? হ্যাঁ, ফলা। ফলা কি? সংক্ষিপ্ত রূপ মানে একার, আকার, রস্যকার, দীর্ঘকার, ঐকার, ঔকার। কয়টা? 6টা। কয়টা? ফলা। এই ফলা না থাকলে কিন্তু একটা শব্দের পূর্ণ রূপ আসবে না। আসবে? একটা শব্দের পূর্ণ রূপ কিন্তু সহজে আসে না। কিছু কিছু আসে, অনেকে আসে না। যেমন অলস, অলসে কোনো ফলা আছে? নাই, কিন্তু এটার সম্পূর্ণ রূপ আসছে না। কিন্তু যখন একটা বাক্য গঠনে যাবে, ফলা আপনাকে অবশ্যই লাগবে। ঠিক আছে? তারপরে পৃথিবী শব্দের সমার্থক শব্দ। পৃথিবী শব্দের সমার্থক মানে কি? বিপরীত শব্দ। সমার্থক মানে কি? বা বিপরীত শব্দ না, সমার্থক হচ্ছে যে ওই ওই নামকে পুনরায় অন্য কোনো নামে ডাকা যায় কিনা। ওই নামকে পুনরায় অন্য কোনো নামে ডাকা যায় কিনা, সেটা হচ্ছে যে সমার্থক শব্দ। যেমন আমি আপনার বলি, এই পৃথিবীকে আমরা দুনিয়া বলি না? দুনিয়া নামও তো ডাকা যায়, বা ভূ বলে ডাকা যায়। পৃথিবীর এটা বলে সমার্থক শব্দ, মানে একটা নামের আরেকটি নাম থাকলে সেটাকে বলা হয় কি শব্দ? শব্দ। আর বিপরীত শব্দ হচ্ছে একটা নামের ঠিক উল্টা নাম। যেমন উঠা, বসা,
উপর নিচ, এগুলো হচ্ছে বিপরীত নাম। কিন্তু সমার্থক শব্দের ক্ষেত্রে মনে রাখবেন এটা হচ্ছে যে একটা নামের অন্য কোনো নাম আছে কিনা, সেটাকে বলা হয় সমার্থক শব্দ। এরপরে আসেন ডিকশনারি বাংলা শব্দের অর্থ কি। ডিকশনারি শব্দের অর্থ অভিধান, এটা আমরা সবাই জানি, তাই না? এই যে আপনারা কিন্তু অনেক কিছু জানেন, এখানে যে প্রশ্নগুলো আসবে একেবারে কঠিন আসবে তা না, সহজ সহজ প্রশ্নগুলো আসবে। আপনারা কিন্তু অনেক কিছু জানেন, দেখা গেছে তখন আপনার কাছে মনে হবে যে আসলে এটা তো আমি জানি না, বা ম্যাডাম তো আমাদেরকে পড়ায় নাই, বা আমরা তো কখনো স্কুলে পড়ি নাই। আসলে পড়ছেন, একটু ঠান্ডা মাথায় খেয়াল করবেন, আসলে পড়ছেন। এরপরে আসেন বাংলা নববর্ষ বা স্বদেশপ্রেম শিরোনামে 5টি বাক্য অনুচ্ছেদ দেখুন। পারবেন না? নববর্ষ নিয়ে 5টা বাক্য অনুচ্ছেদ মানে আপনি নিজের মনের মতো করে 5টা লাইন লিখবেন। কি মতো করে? নিজের মনের মতো করে। আবার দেখা গেছে এক লাইনে একটা অক্ষর লিখে বসে থাকবেন না, এক লাইনে একটা অক্ষর লিখে বসে থাকবেন না, এই লাইনে সম্পূর্ণ লিখবেন। এরপরে আসেন এই যে ইংরেজিতেও সেম অবস্থা। ইংলিশে চেষ্টা করবেন সবসময় কি করার জন্য? ইংলিশের গুলা ইংলিশে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবেন। ইংরেজি অ্যান্সার গুলা কিসে হবে? বাংলা অ্যান্সার দিলে হবে? হ্যাঁ, ইংলিশ গুলা ইংলিশে অ্যান্সার দিতে হবে। এরপরে আসেন ট্রান্সলেশন। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আপনারা যে ট্রান্সলেশন, বড় ট্রান্সলেশন যদি আপনারা না পারেন, আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের ইংলিশ হচ্ছে বাংলাদেশ, প্রিয় আমাদের হচ্ছে যে আওয়ার, এই ধরনের ট্রান্সলেশন গুলো নিজেরা যতটুকু পারেন, আপনারা পাকাপোক্তভাবে পারবেন না আমি জানি, যতটুকু পারেন লিখবেন, ঠিক আছে? এরপর আসেন গণিত। গণিত লেখা আছে 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখন। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে কি বলা হয়? কি ত্রিভুজ বলে? 3টি বাহু সমান হলে কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ নাকি? চতুর্ভুজের কয়টি বাহু থাকে? 4টি। পঞ্চভুজের কয়টি থাকে? 5টি। সহজ কয়টি থাকে? 5টি থাকে। তারপরে এই এটাও আসতে পারে 90 ডিগ্রি সমান কত কোণ? 90 ডিগ্রি সমান 1 সমকোণ। 90 ডিগ্রি সমান কি? পড়াইছিলাম কিন্তু আমি, এটা অনেকের পড়াইছিলাম। 180 ডিগ্রি সমান কি কোণ? এক সরল কোণ। 180 ডিগ্রি সমান ত্রিভুজ আসছে হয়তো। এবার আপনাদের কোণ আসতে পারে, কি আসতে পারে? কোণ আসতে পারে। বা রেখা কত প্রকার? রেখা 2 প্রকার, সরল রেখা, বক্ররেখা। কয় প্রকার? এই ধরনের আসতে পারে। এই ছোটখাটো বিষয়গুলো আপনারা গুগলে সার্চ দিলে আপনারা পাবেন, ঠিক আছে? তারপরে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? হ্যাঁ, এগুলোই শিখবেন। তারপর হচ্ছে যে 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। এই জিনিসগুলা ছোটখাটো যে নলেজ গুলো, সাধারণ নলেজ গুলো, এগুলো তো পড়ার বিষয় না, এগুলো জানার বিষয়, তাই না? এগুলো আপনারা শিখে নেবেন। তারপরে ওই যে সহজ প্রশ্ন, 1 কেজি মাছের দাম 600 টাকা হলে 5 কেজির দাম কত? 5 6 3000 টাকা। কিন্তু বাসাতে বলবো 3500 টাকা, 500 টাকা রেখে দিব নাকি? হ্যাঁ, না, বাসাতে বলবো 3500 টাকা, 500 টাকা রেখে দিব। যাই হোক, এটা বাসার হিসাব। কিন্তু এখানে কি 3500 টাকা লিখতে পারবেন? যে এটা 3500 লিখলে স্যার হয়তো 500 টাকা ফেরত দিবে না, দিবে না। এরপরে আসেন 1000-এর সাথে 999 যোগ করলে যোগফল কত? সহজ প্রশ্ন না? একবারে সহজ না? আমি বলছি তো সবাই পাস করবেন, একবারে 100% সবাই পাস করবেন। 1000 টাকা, 1000-এর সাথে 999 যোগ করলে কত ফল হয়? তারপরে এখানে আছে দেখেন সহজ প্রশ্ন, 1 ডজন কলমের দাম 72 টাকা হলে একটি কলমের দাম কত? 6 টাকা হোক, 9 টাকা হোক, 10 টাকা, এটা আপনার হিসাব করে লিখবেন, তাই না? কত হয় সেটা লিখে ফেলবেন। এরপরে আসেন যদি বলা হয়, আমি একবার বলছিলাম পিতার বয়স 30 বছর আর 2 পুত্রের বয়স 15 বছর, 10 বছর পরে পিতার বয়স কত হবে? পিতার বয়স 30 বছর, 10 বছর পরে কত হবে? 40। আর 2 পুত্রের বয়স, 2জন ছেলের বয়স হচ্ছে 15 বছর, 10 বছর পর কত হবে? কেমনে হবে 25? 2জন ছেলে না, 10 বছর পর তো দুজনেরই 10 বাড়বে নাকি? দুজনের একসাথে 10 বাড়বে নাকি? দুজনের একসাথে 10 বাড়বে? আলাদা আলাদা পারবে না, বয়স তো দুজনের একসাথে পারবে। এই যে এই নর্মাল জিনিসগুলো আপনারা ভুল করবেন না, আপনারা পাস করবেন। নর্মাল জিনিসগুলো কি করবেন না? ভুল করবেন না। আমলকি কোন ভিটামিন? আজীবন তো আমলকি খাইছি, কোন ভিটামিন? সি। আমলকি সি। রোদে কোন ভিটামিন? ডি। রোদে কি আছে? ডি। তো এই জিনিসগুলো নর্মাল প্রশ্নগুলো আমার মনে হয় আপনারা পারবেন। আবার এখানে লিখছে ঢাকা শহরের তাপমাত্রা কমাতে আমাদের কি করা উচিত? বেশি বেশি গাছ লাগানো উচিত। পরিবেশ সংরক্ষণের জন্য ময়লা আবর্জনা এগুলা সবসময় নিজ নিজ দায়িত্বে রাখা উচিত, মানে আবর্জনা যেন ফেলা না হয়। আর আবার দেখা গেছে ঢাকা শহরের যে গাড়ি ঘোড়া, আসলে তাপমাত্রা কেন বাড়ে ঢাকা শহরে, কেন বাড়ে জানেন? কারণ হচ্ছে যে এই যে গাড়িগুলো চলে, রাস্তায় যে গাড়িগুলো চলে, সবগুলো গাড়ি কিন্তু এসি চলে। হ্যাঁ, এসি চললে এসির যে ভিতরে যে গরমটা সেটা কিন্তু বাইরে মারে।
মারলে কিন্তু তখন দেখবেন যে আবহাওয়াটা, আর মানুষেরও তো একটা গরম আছে, জনসংখ্যা বেশি মানে গরম বেশি, জনসংখ্যা বেশি মানে গরম বেশি। শুনেন, তারপরে ইন্টারনেটের দুইটি ব্যবহার লিখুন। কত সুন্দর, মেয়েরা তো ভালো পারে ইন্টারনেটের দুইটি ব্যবহার, ছেলেরা আরো ভালো পারে। হ্যাঁ, পারে না? সবাই পারে। ইন্টারনেটের দুইটি ব্যবহার লিখতে পারবেন। কথা বুঝছেন? এই যে সহজ প্রশ্ন, এই এতগুলো প্রশ্নের ভিতরে আপনারা কি 33 পাবেন না? হ্যাঁ, পাবেন না? পাবেন। তো আমি সারা বাংলাদেশের, এখানে আবার সঙ্গে উত্তর আসছিল বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সম্পর্কে 4টি ব্যাখ্যা লেখেন। এখন তার এটা আসবে না, এখন এটা নাও আসতে পারে, আসবে না। তাহলে আমাদের এবার আসতে পারে জুলাই অভ্যুত্থানে আন্দোলন নিয়ে আপনারা কিছু লিখুন, আসতে পারে না? আসতে পারে। যখন পরীক্ষা এমন একটা জিনিস, যখন যে পরিস্থিতি, যেমন ইফটিজিং একটা প্যারাগ্রাফ আছে, লোডশেডিং আছে। লোডশেডিং আগে ছিল, বাংলাদেশে লোডশেডিং হওয়ার কারণে লোডশেডিং আসছে, ঠিক না? বাংলাদেশে বন্যা হওয়ার কারণে বন্যা আসছে পরিস্থিতির উপরে, যেমন পদ্মা ব্রিজ, পদ্মা সেতু আসছে, আসছে না? বাংলাদেশে টার্নেল আসতেছে, টার্নেল আসতে পারে। তো পরিস্থিতি যখন যেটা নির্ভর করবে সেটাই আপনারা কি করবেন। আর আপনারা বাসায় সবাই সূত্রগুলো শিখে যাবেন, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি। হ্যাঁ, সূত্রগুলো কি করবেন, শিখে যাবেন। এ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ বি সূত্র কি, এগুলো আপনারা শিখে যাবেন। তো সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা কেউ ভয় পাবেন না, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে বলছি, আপনারা কেউ ভয় পাবেন না। কোনো ধরনের প্রশ্ন থাকলে সরাসরি আপনার পরীক্ষার হলে যিনি পরিদর্শক থাকবেন ওনার কাছে, আপনারা যদি না জেনে থাকেন এবং কোনো জিনিস যদি বিবৃতিমূলক মনে হয়, আপনারা তার কাছ থেকে সহযোগিতা নেবেন। কি নেবেন? সহযোগিতা নেবেন। পরীক্ষা হলে কখনো কি করবেন না, কারো কোনো শিক্ষকের সাথে অসদাচরণ করবেন না। আমরা সবসময় মনে করি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারণ আমরা আমরা আমাদের এই ডাকদিজি সংগঠনের একটি আকুল আবেদন ছিল যে জেএসসি চালু করার জন্য। কি চালু করার জন্য? জেএসসি। কিন্তু এখন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি, জেএসসি চালু করা সম্ভব না। এই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে পরীক্ষার মাধ্যমে। এটা আরো সহজ হয়েছে না? সুযোগ দিয়েছে। আমাদের একটা প্রাণের দাবি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কি থাকতে হবে, সরাসরি যোগাযোগ যেন থাকে, সমন্বয় যেন থাকে। একটা হচ্ছে প্রাণের দাবি। যেমন আপনারা ভর্তি হওয়ার পরে যে মেসেজ আসছে, এরপরে আপনাদের কোনো মেসেজ আসছে? আসে না, আসবে। আপনাদের পরীক্ষা সেন্টারে একটা মেসেজ আসবে, আপনাদের পরীক্ষা কত তারিখ, এই ধরনের একটা মেসেজ আসবে। কারণ এটা আমাদের প্রাণের দাবি। কারণ আপনি, অনেক স্টুডেন্ট আছে যারা 5,000-এর মধ্যে শুধু না জানার কারণে দেখবেন যে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। অনেক শিক্ষার্থী কি করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। আপনারা সবসময় মোবাইলে মেসেজগুলো চেক করবেন। কি চেক করবেন? মেসেজ চেক করবেন। আপনাকে ফোন দিবে এই আশা কখনো করবেন না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, ফোন দিবে এই আশা কখনো করবেন না। আপনারা আপনাদের যে নাম্বারটা অন্তর্ভুক্ত করেছেন সেই নাম্বারে কি করবেন, মেসেজগুলা চেক করবেন, সবসময় চেক করবেন। এবং 2:30 থেকে পরীক্ষা শুরু, তাই না? আপনারা কয়টা গিয়ে উপস্থিত হবেন? কয়টা গিয়ে উপস্থিত হবেন? 2টায়। প্রয়োজন আপনারা ওইখানে গিয়ে নামাজ পড়বেন, ওই যারা জোহরের নামাজ পড়বেন 2টায় গিয়ে উপস্থিত হবেন এবং পরীক্ষা হলে সুন্দরভাবে বুঝবেন। আপনি পরীক্ষা হলে সিট নাম্বারটা কেমনে পাবেন? আপনাদের প্রতিটা স্কুলের নাম লেখা থাকবে, স্টাডি সেন্টার। যেমন মনে করেন যে আপনার রেলওয়ে পাবলিক স্কুল এত নম্বর রুমে, তারপরে রেলওয়ে এমপ্লয়ি স্কুল এত নম্বর রুমে, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় এত নম্বর রুমে। হ্যাঁ, এরকম করে দিবে, মানে রুম রুম কিন্তু আলাদা করে দিবে। যদি দেখে যে কোনো স্কুলের স্টুডেন্টের সংখ্যা কম, তখন 2-3টে স্কুলকে একসাথে করে দিবে। তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো কিছু দেওয়ার জন্য এবং ভালো কিছু বলার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের দীর্ঘায়ু কামনা করি। আমি চাই আমার সামনে যতগুলো মুখ আছে এবং সারা বাংলাদেশে যত শিক্ষার্থী আবেদন করেছে সবাই বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশায় আমি ডাকদিজি সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ খান আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এবং আপনাদের উপকারী ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক, তথ্য বিষয়ক যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে নির্ভুলভাবে সকল সহযোগিতা আমরা করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বারটা নোট করে রাখতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 01619884374। হ্যাঁ, আবার বলছি 01619884374। এই নাম্বারে যোগাযোগ করবেন। বিস্তারিত কোনো সহযোগিতা লাগে আমরা করব। আর বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী যারা দিবেন সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করবেন। সকলকে বলবো সবাই যেন ভিডিওটি শেয়ার করে দেয়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, কারো যদি ভর্তি ব্যাপারে আর কোনো ধরনের সহযোগিতা লাগে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন।
সকলকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।